আইন বিধিবিধান বা কানুন যেটাই পরিবর্তন করা হোক না কেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা যে নির্বাচন করলো, দলীয় সরকারের অধীনে যেমন নির্বাচন সুষ্ঠু হয় না সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আবার তত্ত্বাবধায়কের সময় যে তুলনামূলক 3টি নির্বাচন আমরা ভালো বলি, তখনও কিন্তু যারা পরাজিত হয়েছে তারা কিন্তু অভিযোগ তুলেছে, কখনো সূক্ষ্ম কারচুপি, কখনো স্থূল কারচুপি, কখনো পুকুর চুরি, এ ধরনের অভিযোগ আমরা শুনেছি। এইখানে আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোকে আসলে একটি আইন বিধিবিধান এর মধ্যে আনা উচিত? ধন্যবাদ। আসলে আইন বিধি বিধান বইয়ে আমি যত কঠিন ভাষায় লিখি না কেন, যত আইনই বানাই না কেন, যত বিধি প্রণয়ন করি না কেন, যদি সেটার সঠিক ইমপ্লিমেন্টেশন আমি মনে মনে আত্মস্থ করে না নিই যে আমি একজন ভালো নাগরিক হব, আমি একজন ভালো মানুষ হব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, তাহলে কিন্তু এই বইয়ে লেখা দিয়ে কিছুই হবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি মনে করি যে একটা কথা আছে না, বিন্দু বিন্দু বালুকণা, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তা আমাদেরকে এখানে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে এটা নিতে হবে যে আমি ব্যক্তি হিসাবে কেমন, আমি ব্যক্তি হিসাবে ভালো হলাম কিনা, সৎ হলাম কিনা, নিষ্ঠা কিনা, আমার আত্মসম্মান বোধ আছে কিনা। তো ব্যক্তি যদি আমি ভালো হয়ে যাই, সেভাবেই কিন্তু একটা সঠিক একটা ভালো সুষ্ঠু সমাজ গঠন করা সম্ভব। সমাজ যদি ভালোভাবে আমি গঠন করতে পারি তাহলে কিন্তু একটা দেশ সুন্দর সুস্থ হয়ে যায়। এবং এভাবেই কিন্তু রাজনৈতিক দল তো আর নিজে নিজে আলাদা কোনো কিছু না, মানুষ দিয়েই সব কিছু। তো আমরা মানুষ হিসাবেই যদি বলি যে না, আমাদের মধ্যে কতটুকু একটা ন্যূনতম যে নিষ্ঠা, ন্যূনতম যে আত্মসম্মান বোধ এটা থাকবে, আমি হচ্ছে যে অনৈতিক কিছু করব না, দুর্নীতির আশ্রয় নিব না, তাহলেই কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়। এই তত্ত্বাবধায়ক সরকার, আজকে আমরা রায়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, এটা 15th অ্যামেন্ডমেন্টটা বাতিল করা হয়েছে, কিন্তু আমরা অনেকে খুশি হচ্ছি। কিন্তু খুশির কারণটা কেন? এখানে কিন্তু খুবই অসম্মানজনক একটা কারণ থেকে আমরা খুশি হচ্ছি। কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থার আমরা এখন রিসর্ট করছি, এই ব্যবস্থাটা কিন্তু কোনোভাবেই সম্মানজনক না। এটা কোনোভাবে একটা সুব্যবস্থাও বলা যায় না। কারণ এই প্রয়োজনীয়তাটাই যে আজকে যে আমাদের মহামান্য হাইকোর্ট বলেছেন যে এটা একটা মৌলিক অবকাঠামোতে, একটা কাঠামোতে পরিণত হয়েছে। কেন এই কাঠামোতে পরিণত হওয়ার প্রয়োজনীয়তাটা আসে কোথা থেকে? আসে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর যদি যে অসম্মানজনক একটা সম্পর্ক, অনাস্থার যে জায়গাটা, সেখান থেকে আসে। কারণ কেউই অপর দলকে বিশ্বাস করতে পারছে না যে রুলিং যে পার্টি থাকবে তার অধীনে যদি কোনো ইলেকশন হয় সেটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। তো আজকে মহামান্য হাইকোর্ট এটাই বলেছে যে ইন অর্ডার টু এনশিওর আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তত্ত্বাবধায়ক সরকার হ্যাজ টার্নড আউট টু বি আ ফান্ডামেন্টাল অবকাঠামো হয়ে গিয়েছে। তো এটা কোনোভাবে আমি ভালোভাবে দেখছি না, কিন্তু আমাদের পরিস্থিতিটাই এখন এরকম যে এটা কোনোভাবে আবার ফেলে দেওয়ার মতোও না, এটা হচ্ছে যে আমাদের এখন লাগবেই, অবকাঠামোতেই পরিণত হয়েছে। তো এখানে যেটা বলবো যে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে থেকে আসলে সংস্কার প্রস্তাবনা আসার যেমন দরকার ছিল, যেটি বিএনপির পক্ষ থেকে 31 দফা ঘোষণা করা হয়েছে, আপনি জানেন যে, এবং বিএনপির 31 দফা অবশ্যই জনমুখী এবং জনকল্যাণমূলক, মানুষকে আস্থায় নিয়ে আসতে পারে। বড় রাজনৈতিক দলগুলো থেকে এই উপলব্ধিটা কি আরও আগে হওয়া উচিত ছিল কিনা আপনি মনে করেন? অবশ্যই আগে হওয়া উচিত ছিল, কিন্তু এই উপলব্ধিটা হলেই যে কাজে দিবে তা তো না। এই উপলব্ধিটা আমি কাকে বলবো ওই জায়গাটাও তো লাগবে। ওই রকম জায়গা, ওই রকম সম্পর্ক তো আগে ছিল না। এখন ওই রকম একটা আস্থার জায়গা এসেছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপর। নিশ্চয়ই বড় দলীয় যারা বিএনপি যেহেতু এই 31 দফার যে দাবিটা করেছে, তারা আস্থার জায়গাটা পেয়েছে যে না, আমি যদি এই দাবিটা করি আমার দাবিটা শোনা হবে, রক্ষা করা হবে, কিছুটা হলেও কাজ করা হবে। সেই আস্থার জায়গাটা থেকেই এই দাবিটা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার, পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যদি পাশের দেশের দিকে তাকাই, ভারতে, যদিও ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে অনেকটা দুর্বল হয়েছে কারণ সেখানে হিন্দুত্ববাদী সরকার আছে, তারপরও যেটুকুন আছে সেই আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা কেন শক্তিশালী একটি নির্বাচনী ব্যবস্থা পাইনি গতদিন? এটি কি শুধুই ক্ষমতায় থাকার মোহ, নাকি রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের অনৈক্য আছে এখানে? এটা আমি বলবো ক্ষমতায় থাকার ক্ষমতার লোভী, মোহ বলেন, লোভী বলেন, আর হচ্ছে যে মানে চেয়ার ছাড়বো না, একটা যে বলেছিল না আমার পাওয়ার চাই। শেখ হাসিনা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা ইয়েতে বলেছিলেন যে আমার পাওয়ার চাই, এখন তোমরা যা করার করো, নাহলে কিন্তু আমি কারেন্ট বন্ধ করে বসে থাকবো, সব কিছু বন্ধ করে চুপ করে বসে থাকবো। খুব সুন্দর করে উনি মানে সাবলীল ভাষায় যেভাবে কথা বলেছিলেন। তো আমি যেটা মনে করি যে এখন অনেকেই আমরা দেখছি এটাকে কিন্তু বাকশালের সাথে কম্পেয়ার করছে।
ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাকশালটা করতে চেয়েছিল 75-এ, সেটার সাথেই কিন্তু ওনার যে 15 বছরে বাকশালটা উনি নাম দিয়ে দিয়েছিল, আর এখানে হচ্ছে 15 বছর এটার অ্যাক্টিভিটিস, ওটা ছিল নামে, এখানে অ্যাক্টিভিটিসে চলছে। কনস্টিটিউশনটাকে এমনভাবে অ্যামেন্ড করা হয়েছিল যাতে করে হচ্ছে যে এই জিনিসটার ভিতরে চ্যালেঞ্জ না আসে। আমরা যদি ইলেকশনের টাইমটা দেখি, প্রথমে কিন্তু ছিল, আগে ছিল 15th অ্যামেন্ডমেন্টের আগে যে এক্সপায়ারি, পার্লামেন্টের এক্সপায়ারির পরবর্তী 90 দিনের মধ্যে পোল রেজিস্টার করতে হবে। তো এখানে কিন্তু একটা শূন্যতা আসে যে এই 90 দিন তাহলে কে থাকবে, পার্লামেন্ট যদি না থাকে কে থাকবে, তাহলে কে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তো এভাবে কিন্তু জিনিসটা সিস্টেম্যাটিক্যালি সেট হয়ে গিয়েছিল। কিন্তু উনি করলো কি, যে এই 90 দিনের প্রভিশনটা আগায় নিয়ে আসলো, এটাকে বললো যে এক্সপায়ারি ডেটের আগের 90 দিনের মধ্যে করতে হবে। তাহলে কিন্তু এখানে আর কোনো ভ্যাকিউম শূন্যতা থাকলো না। তার মানে এটা যে রুলিং পার্টি আছে তার অধীনেই ইলেকশনটা হয়ে গেল, যার কারণে ওই 90 দিনটা তার ইলেকশনের মেয়াদের মধ্যেই কিন্তু চললো। তো যার কারণে দেখা যায় যে আমাদের জনগণের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু আর ছিল না। আমরা হচ্ছে যে 15 বছরে যে কয়টি ইলেকশন আমরা দেখেছি, 14, 18, 24-এর ইলেকশনে, এখানে তো ভোট দেওয়ার তো আমরা অনেকে হয়তো যাইও নয় বাসা থেকে। আগে তো হচ্ছে যে ঢাকা থেকে আমরা সবাই নিজ নিজ গ্রামে যেতাম নিজের ভোটটা কাজ করার জন্য। কিন্তু এই 15 বছরের প্র্যাকটিসে যেটা হচ্ছে, ও ভোট এটা তো আমার যাওয়া লাগবে না, এটা তো হয়ে যাবে, এটা তো কেউ না কেউ দিয়ে দিবে, অথবা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ আলটিমেট রেজাল্টটা আমরা সবাই মেনেই নিয়েছিলাম যে আওয়ামী লীগ আসবে। তো এই জন্য আমার মনে হয় যে এখানে ক্ষমতার লোভ যেটা কাজ করেছে, এখানে দেশের উন্নয়ন করেছে। এই যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো দেখেছি, ইমপ্রুভমেন্টগুলো দেখেছি, মেট্রো রেল, তারপর পদ্মা সেতু, আরও ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো আছে এগুলোতে ডেভেলপমেন্ট এসেছে নিঃসন্দেহে। কিন্তু এই ডেভেলপমেন্টে, এই প্রজেক্টের নামে অনেক দুর্নীতি করা হয়েছে, সেটাও কোনোভাবেই ডিনাই করা যাবে না। তো ইমপ্রুভমেন্টও হয়েছে, দুর্নীতিও হয়েছে, এবং সে এটা বলেই দিয়েছে তার পাওয়ার চাই। তো সে পাওয়ার চাই এই কথাটাকেই ধরে এই 15 বছর আমাদের দেশ চালিয়েছে। তো তার পাওয়ারটাই দরকার ছিল, দেশটা আসলে খুব একটা রাজনৈতিক দল হিসেবেও তো অন্য দলকে যে সমীহ করা বা অন্য দলের প্রতি যে এক ধরনের সংবেদনশীল সেগুলো তো ছিল না, রাজনৈতিক ভারসাম্য ছিল না, একেবারেই একদমই ছিল না। এটা তো ওয়ান পার্টির রুলিং চলছিল। এখানে তো মানে অন্য ভিন্ন মত প্রকাশ করা তো যাচ্ছিলই না। কেউ যদি করেও ফেলে সেটা যে কোনোভাবে টলারেট করবে এটাও তো তাদের ছিল না। মানে একজন কেউ যদি শীর্ষ পদে যায়, কেউ যদি, এই যে আমরা এখন প্রফেসর ইউনূসকে দেখছি আমাদের প্রধান উপদেষ্টা, তারপর আসিফ নজরুল সাহেবকে দেখছি আমাদের আইন উপদেষ্টা, ওনাদের বিরুদ্ধে কি ক্রিটিসিজম হচ্ছে না? তাই বলে কি ওনারা ওইটাকে এজেন্ডা হিসেবে ধরে নিয়ে ওইটার বিরুদ্ধেই শুধু কাজ করছে? না, একটা সুস্থ মানুষের সেটাই এভাবেই মন মানসিকতা থাকা উচিত যে আমি যখন কোনো পদে যাব, আমি যখন জনগণের জন্য কিছু করতে যাব, সবার যে আমার উপর অ্যাকসেপ্টেন্স আসবে তা তো না। পজিটিভ রিয়াকশন আসবে, নেগেটিভ রিয়াকশন আসবে। পজিটিভ রিয়াকশনটা আমি ভালোভাবে নিব, নেগেটিভটা থেকে আমি শেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কেন সে নেগেটিভলি দেখছে, আমার কি ভুল হচ্ছে, এই ভুলটাকে আমি কিভাবে সংশোধন করতে পারি। কিন্তু তখন তো সেটা ছিল না। গত 15 বছরে তো আমরা এই প্র্যাকটিসটা দেখি নাই। আমরা শুধু দেখেছি আমি যা বলবো ইয়াস বস, ইয়াস বস, ইয়াস বস, আর আমার এগেনস্টে যদি কিছু আসে সেটাকে কমপ্লিটলি শান করে ফেলো, গুম করে ফেলো, আয়না করতে আমরা দেখেছি।